আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। গত ক্লাসে আমরা গতি অধ্যায়ের মোটামুটি ৩ থেকে ৪টা টপিক ক্লিয়ার করছিলাম, অর্থাৎ একেবারে বেসিক থেকে আমরা যে কনসেপ্টটা শুরু করছিলাম, একেবারে একটা 9-এর স্টুডেন্ট নতুন এই জিনিসগুলোকে যেভাবে পড়তে শিখবে বা তার এই বিষয়গুলো যেভাবে জানা দরকার, আমরা ঠিক সেভাবে করে বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের টপিক হচ্ছে আমাদের এই চারটা: সরণ, দূরত্ব, বেগ এবং দ্রুতি। অর্থাৎ গত লেকচার যারা দেখছো, গত লেকচার থেকে আমরা মোটামুটি ভেক্টর রাশি পর্যন্ত কভার করছিলাম, অর্থাৎ রাশি এই অংশগুলো কভার করছিলাম। তো আজকে আমাদের টপিক হবে হচ্ছে মেইনলি এই সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, এই রিলেটেড অংশগুলো। এর পরবর্তী লেকচারে আমরা বিভিন্ন ধরনের গতি, তারপরে গতির সমীকরণ, এই বিষয়গুলোকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম যে টপিকটা, এটা হচ্ছে সরণ, এবং সরণের সাথেই আর একটা রিলেটেড অংশ হচ্ছে দূরত্ব। আমরা দুটাকে একই সাথে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে কিছুটা। আচ্ছা, আমরা এই পাশে লিখলাম দূরত্ব, আর এই পাশে লিখলাম সরণ। আমরা দুটোকেই, কারণ যেহেতু দুটোটা প্রায় সিমিলার রাশি, শুধুমাত্র দিকের একটা ব্যবধান আছে। অর্থাৎ দূরত্ব এবং সরণের মধ্যে যদি আমরা বেসিক একটা পার্থক্যকে প্রথমত বুঝাই, সেটা হচ্ছে তাদের দুইজনের যে ডিরেকশন থাকে সেটা। আমরা দিক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিটেলে পড়াশোনা করছিলাম। ডিটেল বলতে গত ক্লাসে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম তোমাদেরকে। যেমন বেগের কথা বলছিলাম আমরা, প্রসঙ্গ কাঠামো পড়াতে গিয়ে, যে কোনো বিষয় যখন প্রকাশ করতে একটা সুনির্দিষ্ট দিকের প্রয়োজন হয়, সেগুলোকে আমরা ভেক্টর রাশি পড়াইছিলাম। ঠিক আছে, রাশি দুই প্রকারের মধ্যে, কিছু রাশি স্কেলার আর কিছু হচ্ছে কি ভেক্টর রাশি। তো এটা ডিপেন্ড করে কোন রাশিগুলোকে প্রকাশ করতে দিক প্রয়োজন হচ্ছে আর কোন রাশিগুলোকে প্রকাশ করতে দিক প্রয়োজন হচ্ছে না, তার উপর এই রাশিগুলোকে আলাদা করা হয়েছে। যেমন দূরত্ব এবং সরণ, সরণকে বলা হয় ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট, আর দূরত্বকে বলা হয় ডিস্টেন্স। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আমরা নর্মালি ডিস্টেন্সের যে ডি, সেখান থেকে ডি দ্বারা দূরত্বকে ইউরি প্রকাশ করি। আর সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। আচ্ছা, তো বেসিক যেটা পার্থক্য আমরা বলার চেষ্টা করতেছিলাম, যে দূরত্বকে প্রকাশ করার জন্য সুনির্দিষ্ট কোনো দিকের প্রয়োজন নেই, শুধুমাত্র মান দ্বারা বা কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা এই দূরত্বকে তুমি প্রকাশ করতে পারবা। কিন্তু সরণকে প্রকাশ করতে শুধুমাত্র মান যথেষ্ট নয়, এক্ষেত্রে দিকেরও একটা কি আছে, প্রয়োজনীয়তা আছে। তাহলে আমরা প্রথমত ছোট ছোট ব্যাখ্যাগুলো একটু লিখে ফেলতেছি, ছোট পার্থক্য, আমি কি পয়েন্টগুলো লিখে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা একটু পরে ইন ডিটেল আলোচনায় যাবো এটা নিয়ে। আচ্ছা, দূরত্বকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নেই, ক্ষেত্রে দিকের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যেটা প্রথম যে পার্থক্যটা, অর্থাৎ দূরত্বকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা যখনই সরণকে প্রকাশ করতে যাব, তখন মান এবং দিক, মান এবং দিক দুইটাই ম্যান্ডেটরি, দুইটাই প্রয়োজন। মান এবং দিক উভয় দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত মোটামুটি আমরা 3টা পয়েন্ট লিখছি। 3টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতেই হবে। প্রথম দুইটা খুব বেশি কিনা, এটা জাস্ট পরিচয় পর্বের মতো, যে দূরত্বকে কী দিয়ে প্রকাশ করা হয়, দূরত্বের ইংরেজি কী, এটা জাস্ট বেসিক জানার জন্য লিখে দিচ্ছি। এগুলো তোমাদের বইতেও আছে, এবং এটা তোমরা দীর্ঘ সময় যখন পড়বা, এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা পড়ার মধ্য দিয়ে তোমরা শিখতে পারবা। ঠিক আছে, আমরা বেসিক যে বিষয়গুলো সেগুলো একটু ইন ডিটেল পড়ার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়, এখানে কোনো দিকের প্রয়োজন নেই। আর সরণে কি আছে, মানের সাথে সাথে দিকের প্রয়োজন আছে। এবার আমরা একটু যাব প্রথমত সংজ্ঞায়।
এখন দূরত্ব বা সরণ কাকে বলে, এগুলো কিন্তু সিকিউর ক নাম্বার প্রশ্নগুলোর জন্য খুবই পারফেক্ট কোয়েশ্চেন এবং এগুলো প্রচুর পরিমাণে আসছে। এখন সংজ্ঞায় যদি আসে তখন আমরা কিভাবে এটাকে লিখবো সেটা একটু বলে দিই। যখন আসবে সরণ কাকে বলে, সংজ্ঞাতে যখন আসবে, সংজ্ঞায় লিখবা হচ্ছে কোন বস্তু, অর্থাৎ সরণের ক্ষেত্রে আমি দুইটা জিনিস তোমাদেরকে বলে দিব, কারণ প্রথম অর্থাৎ বইয়ের যে ভাষাটা, এই ভাষায় যদি তুমি সরণকে মনে রাখতে চাও, কিছু কিছু ক্ষেত্রে এটা একটা প্রবলেম ক্রিয়েট করে বা সরণের পুরো বিষয়টাকে এই সংজ্ঞাটা ধারণ করে না, যার কারণে আমরা এটাকে দুইভাবে শিখবো একটু। ঠিক আছে, আমি প্রথমে বইয়ের ভাষাটা একটু বলি। বইয়ে এভাবে বলা আছে যে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। এটা একটা ডেফিনেশন হইতে পারে। তুমি যদি লিখো তোমাকে মার্ক কেটে দিবে না, তোমার ডেফিনেশন কারেক্ট। অর্থাৎ নির্দিষ্ট দিকে তুমি শর্ত কিন্তু ফিল আপ করছো, অর্থাৎ সরণকে বোঝানোর জন্য যা যা দরকার তুমি সবকিছু এখানে উল্লেখ করছো। নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। ঠিক আছে, কিন্তু এই জায়গায় কিছু বিষয় হচ্ছে যখন আমরা এক্সাম্পল পড়বো, মানে সরণ কি এটা বোঝার জন্য বিভিন্ন এক্সাম্পল যখন আমরা দেখব, তখন দেখবা এটাকে আরো স্পেসিফিক বলার মতো আরো কিছু ভাষা আছে, যাতে এই সংজ্ঞাটা আরো বেশি স্পেসিফিক হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, দূরত্বের সংজ্ঞাতে কি বলবো আমরা? দূরত্বের সংজ্ঞাতে বলবো বস্তুর অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে, এখন বস্তুর অবস্থানের পরিবর্তনটা জাস্ট একটা মান, ঠিক আছে, একটা দূরত্ব, বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বস্তুর কতটুকু অবস্থান পরিবর্তন হয়েছে। এখন মনে করো একটা বস্তু এখান থেকে হেঁটে, ধরো আমি এই যে হেঁটে এখান থেকে কি করলাম, এই যে সামনে আসলাম, তাহলে আমি ছোট্ট একটা দূরত্ব বা ছোট্ট একটা অংশ কি করছি, অতিক্রম করে আসছি না? এই অতিক্রান্ত অংশের একটা কি আছে, ভ্যালু আছে না? এই ভ্যালুটাই হচ্ছে দূরত্ব। এখন আমি কোন দিকে হাঁটলাম, আমি কি সোজা হাঁটলাম নাকি আমি ডানে হাঁটলাম বামে হাঁটলাম, এটা দূরত্বকে যখন আমরা প্রকাশ করব তখন এটা মেনশন করার কোনো প্রয়োজন নাই। তাহলে দূরত্ব শুধুমাত্র মান নিয়ে কাজ করে। তাহলে বস্তুর অবস্থানের যে পরিবর্তন, অবস্থানের পরিবর্তনটা কোন দিকে হয়েছে এটা ম্যাটার করতেছে না, অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা, হইলে সেটার মান কত, সেটাকেই বলা হচ্ছে মূলত দূরত্ব। ঠিক আছে, আর এখানে কি বললাম, নির্দিষ্ট একটা দিক থাকা লাগবে, এটা হচ্ছে প্রধান শর্ত। তুমি শুরুতে এটাকে কি করছো, মেনশন করে দিছো। তাহলে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব, এটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, একটা হলো নির্দিষ্ট দিকে আর একটা হলো কি সরল রৈখিক। এই দুইটা পয়েন্ট কেন, একটু পরে যখন আমরা একটু যাবো এক্সাম্পলে তখন আমরা এটা ক্লিয়ার, যে সরল রৈখিক কেন, মানে সরণ কি আঁকাবাঁকা হইতে পারে কিনা। উত্তর হচ্ছে না, সরণ আঁকাবাঁকা হতে পারে না, কারণ আঁকাবাঁকা যদি হইতো তাহলে দিকের পরিবর্তন হয়ে যায়। আঁকাবাঁকা অংশে প্রতিনিয়ত দিক কি করে, পরিবর্তন করে, তাহলে দিকটা কি থাকতেছে না, নির্দিষ্ট থাকতেছে না। কিন্তু সরণের বেসিক যে শর্ত, সেখানে দিক কি থাকা লাগবে, নির্দিষ্ট থাকা লাগবে। তো দিক যদি আমরা নির্দিষ্ট রেখে, একটা নির্দিষ্ট দিক বজায় রেখে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন করতে চাই, বস্তুর একটা দূরত্ব আমরা অতিক্রম করতে চাই, তাহলে অবশ্যই ওটা সরল রৈখিক হইতে হবে। হইতে পারে সেই দূরত্বটা খুবই ছোট, আবার হতে পারে সেটা বড়, বাট এই চলার পথে সরণের বেলায় তুমি দিক পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, অথবা দিক পরিবর্তন হলেও দিক পরিবর্তনের পর নতুন আরেকটা যে দিক আমরা পাবো ওটাকে আবার কি করতে হবে, বজায় রাখতে হবে। যেমন একটা এক্সাম্পল একটু বলে দেই। ধরো এক ব্যক্তি এ থেকে কোথায় গেছে, বিতে গেছে। ভালো করে বুঝবে উদাহরণটা, এক ব্যক্তি এ থেকে বিতে গেছে। এখন এ থেকে বিতে মনে করো দূরত্বটা হলো 1 কিলোমিটার। তাহলে এ থেকে বি যেহেতু মোটামুটি একটা স্ট্রেট লাইন, তার মানে এখানে একটা নির্দিষ্ট দিক বজায় রেখে বস্তুটা কি করতেছে, তার গতিপথ অতিক্রম করতেছে। অর্থাৎ বস্তু মনে করো এ থেকে বিতে যাওয়ার সময় এখানে থাকবে কিছু সময়, এখানে এই পয়েন্টগুলো অতিক্রম করে করে যাবে না, সবগুলা অতিক্রম করেই তো সে বিতে পৌঁছাবে। তাহলে যখন সে এই পয়েন্টে তখনও তার ডিরেকশনটা এইদিকে, যখন সে এই পয়েন্টে তখনও তার ডিরেকশনটা এইদিকে।
যখন এই পয়েন্টে, তখনও তার ডিরেকশনটা কি, বি এর দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে এই দিকটা বজায় রেখে সে সবসময় কি করছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে করে বিতে পৌঁছাইছে। তাহলে এই 1 কিলোমিটারকে আমরা কখন কি বলবো, এটা হচ্ছে সরণের ভ্যালু, কারণ এখানে মানও আছে আবার নির্দিষ্ট কি আছে, দিকও আছে। আর যদি শুধু দূরত্বের কথা বলি তাহলে শুধু 1 কিলোমিটার। এখানে সরণের মান এবং দূরত্বের মানটা সেম, কারণ বস্তু সরল রৈখিকভাবেই গেছে। এখানে সরণের মান এবং দূরত্বের মানটা কি, একই। আচ্ছা এবার দেখো, বস্তু ধরো এবার বি থেকে সিতে আসছে, বস্তু কোথা থেকে কোথায় আসছে, বি থেকে সিতে। তাহলে এই যে এখান থেকে এভাবে করে করে আসছে। এবার বি থেকে যে সিতে গেছে, একটু খেয়াল করবা, যখন সে এ থেকে যাত্রা শুরু করছে তখন বিতে গেছিল, তখন তার দিক ছিল এ থেকে বি বরাবর, কিন্তু এখন সে দিক পরিবর্তন করছে না, আবার বি থেকে যখন সিতে যাচ্ছে তখন কি সে আর এ থেকে যেই দিক বরাবর আসছিল ওই দিকটা বজায় রাখছে, নাকি ভিন্ন আরেকটা দিক ও গ্রহণ করছে। এ থেকে বি এর দিক ছিল এবার আবার স্ট্রেট লাইন সোজা, কিন্তু যখন সে বি থেকে সিতে যাচ্ছে তাহলে আগের দিকটা সে পরিবর্তন করছে না, তাহলে এইখানে নতুন আরেকটা সরণ কাউন্ট হবে। অর্থাৎ এ থেকে বি এটা একটা আলাদা সরণ, বি থেকে সি এইটা একটা কি আলাদা সরণ। অর্থাৎ তার গতিপথটাকে দুই ভাগে ভাগ করে চিন্তা করতে হবে, কারণ বি বিন্দুতে দিক কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা চিন্তা করি যে আমি একেবারে এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যদি হিসাব করতে চাই, তাহলে হচ্ছে তার সরণ হবে এরকম। অর্থাৎ তুমি তার আদি বিন্দু এবং শেষ বিন্দু, সে যাত্রা শুরু করছে এ বিন্দু থেকে, যাত্রা শেষ করছে কোথায়, সি বিন্দুতে। বুঝতে পারছি? তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে তার সরণ। ওই যে আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে যে এই সংজ্ঞাটা সরণের পুরোপুরি বিষয়কে ধারণ করে না। তার উদাহরণ হচ্ছে এটা, যেমন যদি এই সংজ্ঞাটাকে তুমি যুক্তি হিসেবে ধরে নাও যে এইটাই হচ্ছে সরণ, এটার বাইরে আর কোনো কিছু বোঝার সুযোগ নাই, তাহলে ভুলটা হবে কোথায় আমি বলি, নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। আচ্ছা ধরো বি থেকে সি এর মান হচ্ছে আবার 1 কিলোমিটার, ধরে নাও বি থেকে সি আবার 1 কিলোমিটার। তাহলে এবার এই সংজ্ঞার আলোকে এই চিত্র থেকে তুমি সরণটা হিসাব করা ট্রাই করো তো। নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব, তাহলে এ থেকে বিতে বস্তু যখন আসছে তখন তার দূরত্ব ছিল কত, 1 কিলোমিটার, এবং সেটা নির্দিষ্ট দিকে ছিল কিনা, এ থেকে বি নির্দিষ্ট দিকে ছিল। আবার যখন বি থেকে সিতে আসছে তখন দিক পরিবর্তন করছে না। এখন তুমি বলতে পারো যে স্যার বি থেকে সিও তো একটা নির্দিষ্ট দিক। হ্যাঁ ঠিক আছে, এ থেকে বি যেরকম একটা নির্দিষ্ট দিক, বি থেকে সি সেরকম আরেকটা নির্দিষ্ট দিক, কিন্তু স্যার শর্ত হচ্ছে এটা একই দিক নয়। সরণের দিক কি রাখতে হবে, একই রাখতে হবে। বস্তু আদি অবস্থান থেকে যাত্রা করে যে কোনো দিকে যে কোনো জায়গায় যেতে পারে, সমস্যা নাই, কিন্তু তার আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে দিক, এটা কি থাকতে হবে, একই রকম থাকতে হবে। এখন বস্তু এ থেকে বিতে এসে বি থেকে কোথায় পৌঁছাইছে, সিতে, তো আমরা এই যে দিক পরিবর্তনের অংশটাকে সরণের মধ্যে আনতে পারবো না। বুঝাইতে পারছি? তাহলে এ থেকে বিতে সে একরকম দিকে আসছে, বি থেকে সিতে আরেক রকম দিকে গেছে। এ থেকে বি একটা দিক কাজ করছে, বি থেকে সি আরেকটা দিক কাজ করছে, এটা ঠিক, কিন্তু এই দোনোটা একই দিক নয়। তাহলে এখানে দিকটা কি নাই, নির্দিষ্ট নাই। নির্দিষ্ট দিক মানে হচ্ছে একই রকম দিক। যেমন মনে করো যদি এরকম হইতো, ধরো সে এ থেকে বিতে গেছে, আবার বি থেকে সিতে গেছে, এই যে, তাহলে এই ক্ষেত্রে এ থেকে বি এর দিক যেদিকে ছিল, বি থেকে সিও সেদিকেই গেছে, তাহলে এইটাকে তুমি সরণ বলতে পারবা, এখানে কোনো প্রবলেম নাই। এখানে যদিও তুমি গতিপথটাকে দুইভাবে দেখাচ্ছ, এ থেকে বি একটা, বি থেকে সি একটা, বাট টোটাল এসির এখানে এস বি যোগ বিসি এটা যোগ করে দিলে হয়ে যাবে। কিন্তু এখানে তুমি যদি এ বি আর বিসি যোগ করে সরণ বের করো, এটা কখনোই হবে না, কারণ এ থেকে বিতে যে দিক কাজ করছে, বি থেকে সিতে সেই পরিমাণ দিক কাজ করে নাই, বা একই দিকে ছিল না দিকটা। তো এই জন্য এখানে সরণ বের করতে হবে কিভাবে, সরণের মান নির্ণয়ের বেসিক ফর্মুলা হচ্ছে তার আদি অবস্থান থেকে, একটা বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত, মানে আদি অবস্থান যেখান থেকে যাত্রা শুরু করছে আর শেষ অবস্থান হচ্ছে যেখানে সে গিয়ে থামছে, এই দুইটার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে কি বলে, সরণ বলে। বুঝতে পারছি? হ্যাঁ মামুন। হ্যাঁ শুক্রবার দুপুরে কি বিষয়, কি উপলক্ষে বিয়ে শাদী করার ভালো লাগে?
আচ্ছা আচ্ছা আচ্ছা। শুক্রবার এনে তো সকালে ব্যাচ আছে, ব্যাচ শেষ করে যাই দেরি। আচ্ছা ইনশাল্লাহ, সমস্যা নেই, নামাজও পড়ে। রাত্রিও পারা যায়, রাত্রিও পারা যায়। আচ্ছা তাহলে ঠিক আছে, রাতে দিলে ভালো হয়, তাহলে বেগুন একসাথে গেলে তো একসাথে যাই। ঠিক আছে। তাহলে স্মরণের বিষয়টা কি ক্লিয়ার আমাদের? আমরা কি বুঝতে পারছি? তাহলে আমি একটু পর আরেকটু লিখে দিব স্মরণ জিনিসটাকে বোঝানোর জন্য। আসলে এই বিষয়গুলা নতুনদের জন্য এত ইন ডিটেল পড়ানোটার কারণ হচ্ছে, কারণ একটা স্টুডেন্ট যখন একেবারে ক্লাস নাইনের একটা ফ্রেশ স্টুডেন্ট যখন এই জিনিসগুলোকে দেখে বুঝে, তখন সে এগুলাকে ইন ডিটেল, তার যদি ডিটেলে তাকে বুঝাই দেওয়া না হয়, তাহলে পরবর্তীতে তার অনেকগুলো ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তো ওই জন্য ওই জায়গা থেকে চিন্তা করে বিষয়গুলোকে একটু ধরে ধরে পড়াই দেওয়া আর কি বলা যায়, ঠিক আছে? আর যারা মোটামুটি একটু সিনিয়র হয়ে গেছো, ক্লাস 10 বা 9-এর একটা অংশ পড়ে ফেলছো, তাদের জন্য এগুলা মোটামুটি কি হয়ে গেছে, এগুলো তোমরা পারো। স্মরণ, দূরত্ব, এই পার্থক্যগুলো তোমরা বুঝো। অনেকের কাছে এটা একটু বোরিং মনে হবে যে স্যার এটা তো ছোট্ট একটা বিষয়, এটাকে এত ইন ডিটেল পড়ানোর দরকার কি? হ্যাঁ, বিষয় ছোট, আমি তোমাকে সঙ্গে এতটুকু বুঝাই দিলে হয়তো তুমি বুঝে যেতে, এটাতে কোনো প্রবলেম ছিল না। বাট বিষয়টাকে গভীরভাবে পর্যালোচনার কিছু কি আছে, ক্ষেত্র আছে এখানে বুঝার মতো, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এটা একটা সংজ্ঞা লিখলাম। তবে আমরা স্মরণটাকে, আশা করি তোমরা এগুলো একটু লিখে ফেলছো, কেমন? আমি পরেগুলো একটু মুছে দিচ্ছি। স্মরণের আরেকটা সংজ্ঞা যেটা আমরা পড়বো সেটা একটু বলি। এটাকেই মূল সংজ্ঞা, এটাকে সবসময় তুমি মনে রাখবে। এই জিনিসটা, এইটা তুমি বুঝলে মোটামুটি সব জায়গায় এটা তুমি সংজ্ঞা আকারেও ব্যবহার করতে পারবা। এটা দিয়ে স্মরণ পরিমাপ করাটাও সুবিধা, কোন স্থান থেকে কোন স্থানে স্মরণ কতটুক হবে এটা বুঝাও আমাদের জন্য সুবিধা। তাহলে স্মরণ হচ্ছে বস্তুর আদি বিন্দু হতে অথবা আদি অবস্থানও বলতে পারো। আদি বিন্দু মানে হচ্ছে এটা যেখান থেকে যাত্রা করতেছে, সেটাকে আমরা আদি বিন্দু বলতেছি। তুমি ওটাকে আদি অবস্থানও বলতে পারবা। তাহলে আদি বিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত অতিক্রান্ত সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে, ঠিক আছে? তাহলে এটা একটা সংজ্ঞা ছিল, এটা বইয়ের ভাষায় বললে নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে, এটাও বলতে পারবা। অথবা এটা বেশি স্পেসিফিক, এখানে আরো দু একটা বিষয় ইনক্লুড হয়ে যায়। যেমন মনে করো একটু আগে যে উদাহরণটা দিছিলাম, যে একটা বস্তু এ থেকে বিতে গেছে, তারপর সে বি থেকে কোথায় আসছে, সিতে। প্রথমে দিক ছিল এ থেকে বি এর দিকে, এরপর হয়ে গেছে বি থেকে সি এর দিকে। এটা ছিল মনে করো 1 কিলোমিটার, এটাও হচ্ছে কত, 1 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে স্মরণ কত হবে? এই চিত্রটাতে স্মরণ কত হবে? বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে আর কতটুকু তার স্মরণ হয়েছে, আমরা দুইটা ভ্যালু বের করতে চাই। একটা হলো তার দূরত্ব কত, আর একটা হলো তার স্মরণ কত। আচ্ছা, দূরত্বের বেলায় আমি একটু বলি, দূরত্বের বেলায় কোনো ধরনের ক্যাজুয়ালিটিস নাই, ঠিক আছে? দূরত্বের বেলায় এত বেশি ফর্মালিটিসের কোনো প্রয়োজন নাই। দূরত্ব একটা জিনিসই মিন করে, সেটা হলো বস্তু যেদিকে যাক, যেভাবে যাক, সে দিক পরিবর্তন করুক, দিক পরিবর্তন না করুক, এটা নিয়ে দূরত্বের কোনো মাথা ব্যথা নাই। দূরত্ব শুধুমাত্র ডিল করে, শুধুমাত্র হিসাব করে বস্তু কতটুকু পথ অতিক্রম করছে, বস্তু কতটুকু পথ, কতটুকু অবস্থান পরিবর্তন করে সামনে গেছে, এটাই দূরত্ব। অর্থাৎ এখানে কোনো ধরনের কি নাই, ফর্মালিটিস নাই, এত কিছু চিন্তা করতে হবে না। তাহলে আমরা যদি সুন্দর করে দূরত্বটা বুঝতে চাই, বস্তু এ থেকে বিতে গেছে, তো এ থেকে বিতে যাইতে তার কতটুকু দূরত্ব অতিক্রম, মানে কতটুকু অবস্থান চেঞ্জ করা লাগছে, 1 কিলোমিটার অবস্থানটা সে চেঞ্জ করছে, মানে এখান থেকে এখানে যাইতে তার অবস্থানের পরিবর্তন 1 কিলোমিটার। তো এখানে কি সে থেমে গেছে? না, সে বি থেকে আবার কোথায় গেছে, সিতে গেছে। তাহলে বি থেকে সিতে যাইতে সে আরও 1 কিলোমিটার অবস্থান কি করছে, পরিবর্তন করছে। তাহলে তার টোটাল, সে এ থেকে যাত্রা করে সি পর্যন্ত গিয়ে থামছে। তাহলে এই টোটাল অংশের মধ্যে তার অবস্থানের পরিবর্তন কত হয়েছে, সে এই বরাবর গেছে 1 কিলোমিটার, এই বরাবর গেছে 1 কিলোমিটার। সো তার দূরত্ব হচ্ছে কত, 2 কিলোমিটার। এখানে আর কোনো ধরনের কোনো কিছুর প্রয়োজন নাই, ব্যাস দূরত্ব এখানে শেষ।
তাহলে দূরত্বের বেলায় আমরা কোনো কিছু চিন্তা করারও দরকার নাই। দূরত্ব হচ্ছে বস্তু যেখান থেকে যাত্রা শুরু করছে আর যেখানে গিয়ে সে থামছে, এই আদি বিন্দু আর শেষ বিন্দুর মাঝখানে সে যতটুকু অবস্থান পরিবর্তন করছে, যতটুকু অবস্থান পরিবর্তন করে গেছে, ওই মানটাকেই, ওই ভ্যালুটাকেই বলা হয় দূরত্ব। কিন্তু সরণকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলে হবে না, এটা ডিরেকশনের সাথে রিলেটেড, এখানে একটু ফর্মালিটিস আছে। এবার আসো, এই যে সংজ্ঞাটা একটু পড়ো তো, এবার এটা পড়ে পড়ে তুমি সরণটা বের করতে পারো কিনা একটু দেখি। বস্তুর আদি বিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত, তাহলে বস্তুর আদি বিন্দু হচ্ছে এইটা, শেষ বিন্দু হচ্ছে এইটা। আদি বিন্দু হতে শেষ বিন্দু পর্যন্ত অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কি হইতে হবে? সরল রৈখিক। তাইলে দেখো, এ থেকে সি যদি তুমি যোগ করো, তুমি একটা সরল রৈখিক রেখা পাচ্ছ কিনা, যে সরল রেখা পাচ্ছ কিনা। এ থেকে সি যোগ করলে এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, তাহলে এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত মাঝখানে এই অংশটার একটা ভ্যালু আছে না? এই অংশটার একটা কি আছে? ভ্যালু আছে। এইটাই হচ্ছে এখানে কি সরণ। তাইলে বস্তু কিন্তু এ থেকে সিতে গেছিল, একটু বুঝার বিষয় আছে। বস্তু কিন্তু গেছে এ থেকে বি, বি থেকে কি সি। তো স্যার এ থেকে বি, বি থেকে সিতে গেলে আমরা সি কেন কাউন্ট করব? তার কারণ হচ্ছে এ থেকে বিতে একরকম ডিরেকশন ছিল, বি থেকে সিতে আরেক রকম ডিরেকশন, এখানে ডিরেকশন চেঞ্জ হয়েছে। কিন্তু সরণের বেলায় তুমি তো এ বি আর বি সি দোনোটাকে মিলিয়ে সরণ বাইর করতেছো, তো দোনোটাকে মিলিয়ে যখন সরণ বের করবা, এই দুটো অংশে দিক ভিন্ন ভিন্ন হইতে পারবে না। কিন্তু এ বিতে দিক একরকম, বি সিতে দিক আরেক রকম, দিক ভিন্ন না? এরকম ভিন্ন দুইটা দিককে যখন তুমি একসাথে করতে যাবা, তখন তোমাকে আদি বিন্দু আর শেষ বিন্দুর মাঝখানের অংশটা নিতে হবে। বুঝতে পারছো? তুমি ঘুরে ফিরে দেখো না, সে এ থেকে বি হয়ে সিতে আসা যে কথা, এ থেকে সিতে যাওয়া একই কথা না? ও যেখান থেকে যাত্রা শুরু করছে এটাও সেম, আর যেখানে গিয়ে যাত্রা শেষ করছে ওর টার্গেট তো সিতে পৌঁছানো। তাহলে ও এ থেকে বি হয়েও সিতে আসতে পারে, আবার এ থেকেও সিতে যেতে পারে। তো আমরা এ থেকে বি, বি থেকে সি কেন নিব না? কারণ এখানে দিক চেঞ্জ হয়েছে। তাহলে ওই জন্য আমরা আদি বিন্দুর সাথে শেষ বিন্দুটা কি করব? যোগ করব। কথা বুঝাইতে পারছি? তাহলে এই ক্ষেত্রে এটা পিথাগোরাসের থিওরেম পড়বে, এটা যেহেতু সমকোণ, তাহলে এখানে হবে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হবে √2 না? 1 + 1 মানে কি হবে? √2। তাহলে ওর সরণ হবে মূলত কি √2 কিলো। কথা বুঝতে পারছি? এই জিনিসটা কি ক্লিয়ার? আমরা কি বুঝছি কেন আমরা এখানে সরল রৈখিক দূরত্ব নিলাম? ও আরেকটা বিষয় একটু বলি, এখানে দিকের কোনো কথা বলা নাই। তখন আপনি স্যার, আপনি তো এতক্ষণ ধরে ধরে বললেন আমাদেরকে যে সরণে অবশ্যই দিকের কথা বলতে হবে, তা আপনার এই সংজ্ঞায় তো দিকের কথা উল্লেখই নাই। দিকের কথা কি উল্লেখ নাই? অবশ্যই আছে। দেখো, সরল রৈখিক মানে কি? যখন তুমি কোনো একটা সরল রেখা চিন্তা করবা, সরল রেখায় কি দিক পরিবর্তন হয়? সরল রেখা যতটুক পর্যন্ত বিস্তৃত, ততটুক পর্যন্ত এর বিন্দুগুলোর কোনো দিকের পরিবর্তন হয় না। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রেখাটা তুমি টানছো, এই সরল রেখা কি দিকের কোনো পরিবর্তন হয়েছে? দেখো তো, সবসময় দিকে বরাবর না? এরকম না দিকটা? এখানে কি দিকের কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। তাহলে দেখো তো, একটা নির্দিষ্ট দিকে গেছে না? এই যে সরণ মানে কি? একটা নির্দিষ্ট দিকের দূরত্ব। এই যে এ থেকে সি, এই দিকটা বা এই রেখার মধ্যে যে ডিরেকশন কাজ করতেছে, এই ডিরেকশনটা কি একই দিকে কাজ করতেছে না? সো এখানে কি দিক পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এইটাই হচ্ছে সরল। তো সরল রৈখিক বলার অর্থই হচ্ছে এখানে কি আছে? দিক কাজ করতেছে। সরল রেখায় তো ভিন্ন ভিন্ন দিকে দিক কাজ করে না, একটা নির্দিষ্ট দিকেই করে। তাহলে সরল রৈখিক বলা যে কথা, নির্দিষ্ট দিক একই কথা, এখানে কথাটা ইনক্লুড হয়ে গেছে, এই জন্য আমরা আলাদা করে আর নির্দিষ্ট দিক বলি নাই। হ্যাঁ, অথবা তুমি এখানে চাইলে দিকের কথাটা ইনক্লুড করতে পারবা, বাট এভাবে লিখলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়, কারণ এটার মধ্যে কথাটা আছে। এই হচ্ছে বিষয়। তাই দূরত্ব আর সরণ এই জিনিসটা বুঝতে পারছো? ভালো মতো বুঝছো? আচ্ছা, বুঝলে আমরা আরেকটা এক্সাম্পল নিই, কেমন? আমরা একটু মুছে দিচ্ছি, আমরা এখন আরেকটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে এরকম, ধরো এক বস্তু এ থেকে যাত্রা করছে, এবার তার যাত্রাপথটা হচ্ছে ধরো এরকম, এই যে এখানে ধরো এটা বি, এখানে ধরো এটা সি। হ্যাঁ, এখান থেকে সি থেকে গিয়ে ও এখানে গেছে, ওই যে আঁকা বাঁকা পথে গেছে আর কি, ঠিক আছে? তো আঁকা বাঁকা পথে গেছে। এখানে বিষয়টা হচ্ছে, এখন এখানে তোমাকে সেম প্রশ্ন, একটা জিজ্ঞাসা করলো দূরত্ব কত, আর একটা হচ্ছে সরণ কত। দেখো ভালো করে বুঝিও, দূরত্ব যখন বলবে আমাদের খুব বেশি কিছু মাথায় চিন্তা করা লাগবে না, দূরত্ব হচ্ছে শুধুমাত্র মান।
অর্থাৎ বস্তু কতটুকু অবস্থান পরিবর্তন করছে, তার অবস্থানের চেঞ্জ কতটুকু হয়েছে, এটাই হচ্ছে কি দূরত্ব। এবং এখানে কোনো দিক লাগবে না, সে যে যে পথে গেছে পুরো পথের মানটাই কি হবে, কাউন্ট হবে, পুরো পথের যে ডিস্টেন্স পুরোটাই আসবে। যেমন মনে করো এ থেকে সে কোথায় গেছে, বিতে গেছে। এখন এ থেকে বিতে যাওয়ার সময় এখানে কি দিক বজায় ছিল, নির্দিষ্ট দিক ছিল, ছিল না। এ থেকে যখন এদিকে যাচ্ছে তখন দিকে দিকে, এখানের সময় দিকে দিকে, এবার দিকে দিকে, এবার দিকে দিকে, দিক পরিবর্তন হচ্ছে। কিন্তু দূরত্বের বেলায় কি আমরা দিকের কোনো হিসাব নিকেশ করি? করার দরকার নাই। সে প্রথম কোথায় আসছে, এ থেকে বি, তাহলে দূরত্বের একটা অংশ হবে কি এ বি। এরপর সে কোথায় গেছে, বি থেকে সিতে, এই যে বি সি। এরপর কোথায় আসছে, সি থেকে ডিতে, এই যে সি। এটার যে যোগফল, এগুলো তো আমি তোমাকে এখানে ভ্যালু দিই নাই, ধরো কথার কথা এখানে মান দেওয়া আছে, এ বির মানে তো, বি সির মানে তো, সি ডির মানে তো, এভাবে মান দেওয়া আছে। তাহলে এই মানগুলো যোগ করে যেটা আসবে পুরোটাই কি হবে, দূরত্ব হবে। দূরত্বের ক্ষেত্রে সে যতটুকু অবস্থান পরিবর্তন করছে, সেটা সরল পথে হোক, সেটা বক্র পথে হোক, যেভাবেই হোক, পুরোটাই কি করা লাগবে, তোমার কাউন্ট করতে হবে। এটা হচ্ছে দূরত্ব। এবার যদি সরণের কথা বলি, ওই যে আমরা আমাদের সংজ্ঞা থেকে চিন্তা করব। সরণ হচ্ছে কি, বস্তুর আদি অবস্থান বা আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব। এখন আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মাঝখানে বস্তু কেমনে গেছে এটা আমার দেখার দরকার নাই, কারণ আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যাইতে সে মাঝখানে দিক পরিবর্তন করতে পারে। ঠিক আছে কিনা? সবসময় তো একরকমভাবে যাত্রা করা সম্ভব না। আমরা যদি ধরো ঢাকা থেকে চট্টগ্রাম আসবো, ঢাকা থেকে চট্টগ্রাম আসতে গেলে আমরা কি সোজা আসতে পারবো জীবনেও? রাস্তা কি সোজা? রাস্তা আঁকা বাঁকা আছে না? তো আঁকা বাঁকা পথে যদি আমার যাইতে হয়, অবশ্যই আমার কি হবে, দিক পরিবর্তন হবে। ঠিক আছে কিনা? তো ওইটা হচ্ছে দূরত্ব। দিক পরিবর্তন যখন কাউন্ট করবা না, ওটা হচ্ছে দূরত্ব। কিন্তু সরণ হইলে ঢাকা থেকে চট্টগ্রামের যেটা সোজাসুজি দূরত্ব, সরল রৈখিক যে দূরত্ব, সেটা হচ্ছে সরল। তাহলে আমার আদি অবস্থান কোথায়? আমার আদি অবস্থান হচ্ছে এখানে। আমার শেষ অবস্থান কোথায়? এখানে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান বরাবর একটা সরল রেখা টানবো, সরল রৈখিক দূরত্ব হওয়ার জন্য। তাহলে এই যে এই আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে কি আমার সরণ। তাহলে এই পুরো চিত্রে আমার সরণের ভ্যালু হচ্ছে কোনটা? এডি। অর্থাৎ বস্তু এ থেকে বি, বি থেকে সি হয়ে ডিতে আসা যেই কথা, ডিরেক্টলি এ ডিতে যাওয়াও কি একই কথা। তার আদি অবস্থানও সেম, শেষ অবস্থানও সেম। কিন্তু মাঝখানের পথগুলোকে যদি তুমি হিসাব করো, ওইটা হবে দূরত্ব। আর যদি তুমি আদি অবস্থান থেকে শেষ অবস্থান সরাসরি হিসাব করো, সরল রৈখিক দূরত্বের মাধ্যমে হিসাব করো, ওইটা হবে সরল। কারণ এ থেকে ডিতে সে দিকের পরিবর্তন করে নাই, দেখো একদম সোজা চলে গেছে। এই সরল রেখাটাতে তার কোনো ধরনের দিকের পরিবর্তন নাই। কিন্তু এই মাঝখানের বক্রপথ চিন্তা করলে এখানে কি আছে, দিকের পরিবর্তন আছে। বুঝতে পারছি? আমাকে একটু করে বলো তো, দূরত্ব আর সরণ এই জিনিসটা কি বুঝছো কিনা? একটু কমেন্টে আমাদেরকে লিখবা যে স্যার আমাদের দূরত্ব সরণের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, দূরত্ব সরণ কি সেটা এখন আমরা বুঝি। তাহলে আমরা দুইটি উদাহরণ নিলাম, মোটামুটি কিছুটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, এই প্রশ্নে যে মানে তোমার কাছে মনে হচ্ছে না এটা খুবই কি, এটা সিলি একটা বিষয়, কত ইজি না বিষয়টা, বাট বেসিক জীবনে কতটা ইম্পর্টেন্ট দেখো। অ্যাডমিশনের ভর্তি পরীক্ষা আমি যখন অ্যাডমিশন দিছি, ঠিক আছে, ওই অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয় ভার্সিটি পরীক্ষায় এই সরণ থেকে একটা কোয়েশ্চেন আসছিল আমাদের বেলায়। কোয়েশ্চেনটাকে আমি তোমাকে একটু বলি। কোয়েশ্চেনটা হচ্ছে, প্রশ্ন ছিল, লিখতেছি না জাস্ট বলতেছি, দেখো, এক ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে আবার চট্টগ্রাম থেকে কোথায় ফেরত আসছে? ঢাকায় ফেরত আসছে। তাহলে বুঝবা, এক ব্যক্তি ঢাকা থেকে কোথায় গেছে? চট্টগ্রাম। আবার চট্টগ্রাম থেকে কোথায় আসছে? ঢাকা। ঠিক আছে, এটা এটা হচ্ছে উদ্দীপক। আরেকটা প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার। ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত? 250। প্রশ্ন করছে ব্যক্তির সরণ কত, ব্যক্তির সরণ কত, এটা জিজ্ঞাসা করছে। উদ্দীপক বুঝছো তোমরা? ঢাকা থেকে সে চট্টগ্রাম গেছে, চট্টগ্রাম থেকে কোথায় আসছে? ঢাকা আসছে। আর ঢাকা চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 250, ব্যক্তির সরণ কত এরকম জিজ্ঞাসা করছে। অপশন দিছিল 500, 250, 0, আরেকটা বোধহয় কিছু একটা ছিল, এরকম কিছু একটা থাকবে। ধরো কথার কথা আমরা 400 নিচ্ছি, হ্যাঁ, এরকম টাইপের কিছু ছিল। এখন এখান থেকে কোনটা উত্তর হবে? তুমি যদি কনসেপ্ট ভালো করে না বুঝো, সবাই কোনটা দাগাই দিবে? 500 দাগাই দিবে। কেন 500 দাগাবে? ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে যদি সে 250 কিলোমিটার অতিক্রম করে,
এখন ঢাকা থেকে চট্টগ্রাম মনে করো একটা নির্দিষ্ট দিকের কথা বলছে বা যেটাই হোক, তাহলে আসার সময়ও কি করছে 250 কিলোমিটার অতিক্রম করছে, তাহলে যাইতে 250, আসতে 250, টোটাল কত 500। তো স্মরণ কি এখানে 500? তোমাদেরকে তো স্মরণ বুঝাইছি, এখন তোমরা বলো তো কমেন্টে আগে এখানে স্মরণ কত হবে, এখানে স্মরণটা কত হবে। দেখো এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, 0। এখানে স্মরণের মান 0। কেমনে স্মরণের মান কেমনে 0 হয়েছে? দেখো 500 এটা হচ্ছে দূরত্বের মান। আমরা বলছি না কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি কতটুকু অবস্থান পরিবর্তন করছে, কোনো দিকের কথাবার্তার দরকার নাই, জাস্ট ওর অবস্থান পরিবর্তন কত, এটা হচ্ছে তার দূরত্বের ভ্যালু। তাহলে ও ঢাকা থেকে চিটাগং গিয়ে চিটাগং থেকে আবার ঢাকা আসছে, ঢাকা থেকে চিটাগং যাইতে অবস্থান চেঞ্জ হয়েছে 250 কিলোমিটার, আবার চিটাগং থেকে ঢাকা আসতে অবস্থান চেঞ্জ হয়েছে আরো 250 কিলোমিটার, তাহলে তার টোটাল দূরত্ব অতিক্রম করে আসছে কত 500 কিলোমিটার। কিন্তু স্মরণ 0 কেন? এইটা তুমি একটু ভালো করে বুঝো না এই সংজ্ঞাটা। বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব। বস্তু বা এই ব্যক্তি যদি ঢাকা থেকে রওনা দেয় তাহলে তার আদি বিন্দু কোথায়? ঢাকা, এটা হচ্ছে তার আদি বিন্দু। এখন ঢাকা থেকে চিটাগং গিয়ে বসেছিল বা চিটাগং এর যাত্রা শেষ না, চিটাগং থেকে আবার কোথায় ব্যাক করছে? ঢাকায়। তাহলে তার আদি বিন্দুও ঢাকা, শেষ বিন্দুও কোথায়? ঢাকা না, কারণ ঢাকা থেকে গিয়ে আবার ঢাকায় কি আসছে? ফেরত আসছে। তাহলে আদি বিন্দু যেটা, শেষ বিন্দুও কি সেটা, এই যে এখান থেকে গিয়ে আবার কি এখানে ফেরত আসছে। তাহলে এখন আমাকে বলো তো আদি বিন্দু আর শেষ বিন্দু একই বিন্দু না আসলে, বা একই জায়গায় অবস্থিত না? তো দুইটা যদি সেম বিন্দু হয়, এই দুইটার মাঝখানে কি কোনো ধরনের দূরত্ব আমি কভার করছি? কোনো ধরনের সরল রেখা আমি আঁকতে পারবো? ধরো এই যে এটা হচ্ছে আদি বিন্দু, এটার উপরে আরেকটা বিন্দু আছে শেষ বিন্দু, তো দুইটা বিন্দু যদি একটা একটার উপর পড়ে, এই দুইটা বিন্দু কি দুইটা মনে হবে না একটা? আর এখানে তুমি কোনো সরল রৈখিক দূরত্ব আঁকতে পারবা? সরল রৈখিক দূরত্ব আঁকার জন্য আদি বিন্দু আর শেষ বিন্দু আলাদা আলাদা হইতে হবে, তখন তুমি তাদেরকে যোগ করতে পারবা। কথা বুঝছো? কিন্তু ঢাকা থেকে গিয়ে আবার ঢাকায় ফেরত আসছে, ঢাকা থেকে গিয়ে আবার ঢাকায় ফেরত, তাহলে আদি বিন্দুও ঢাকা, শেষ বিন্দুও ঢাকা। কথা বুঝছো? আদি বিন্দু আর শেষ বিন্দু একই হলে সবসময় স্মরণ কি হবে? 0 হবে। আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি সেম হয় সবসময় কি হবে? স্মরণ 0 হবে। বুঝাইতে পারছি? এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবা স্মরণের কনসেপ্ট হচ্ছে সবসময় বস্তুর আদি অবস্থান কোথায় ছিল আর বস্তুর শেষ অবস্থান কোথায়, এই দুজনের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব এটাকে বলা হয় মূলত কি? স্মরণ। ঠিক আছে? আর এর মধ্যে সে বক্রপথে অনেকভাবে এলোমেলোভাবে গেছে, এই টোটাল যাওয়াটাকে বলা হয় দূরত্ব, কিন্তু সরল রৈখিক যাওয়াটাকে বলা হয় স্মরণ। আচ্ছা, তো তোমাদের এসএসসি লেভেলে যে প্রশ্নগুলো হয় স্মরণ থেকে এমসিকিউ দুই একটা প্রশ্ন দেয়, সেটা হচ্ছে বৃত্ত রিলেটেড, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রে স্মরণের হিসাব। মানে একটা বস্তু মনে করো বৃত্তের মধ্যে আবর্তন করতেছে বা বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন তুমি স্মরণ কিভাবে হিসাব করবা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এক ব্যক্তি ধরো এ থেকে যাত্রা শুরু করছে, এটা এ বিন্দু। তোমাকে ওরা বলবে কি জানো? বলবে হচ্ছে এক ব্যক্তি একটা বৃত্তাকার একটা বিন্দু থেকে, ধরো এ বিন্দু থেকে ঘুরে সম্পূর্ণ বৃত্ত একবার ঘুরে ফেরত আসলে ব্যক্তির স্মরণটা কত? বুঝবা? এই বিন্দু থেকে ব্যক্তিটা গিয়ে সম্পূর্ণ পথ ঘুরে আবার যদি এই বিন্দুতে ফেরত আসে তাহলে তার স্মরণ কত? আশা করি এই উত্তরটা তোমরা এখন জানবা। উত্তরটা কত? 0। অর্থাৎ বৃত্তাকার পথ যদি পূর্ণ সংখ্যক বার আবর্তন করে, পূর্ণ সংখ্যক বার মানে হচ্ছে সে যেখান থেকে রওনা দিছে ঠিক সেখানেই এসে কি করছে? থামছে। মানে এ থেকে গিয়ে পুরো বৃত্তটা ঘুরে আবার কোথায় আসছে? এ বিন্দুতে ফেরত আসছে, তাহলে এটাকে বলে পূর্ণ সংখ্যক বার ঘোরা। এরকম পূর্ণ সংখ্যক বার যতবারই ঘুরবে, সেটা একবার হোক, 2 বার হোক, 10 বার হোক, 20 বার হোক, পূর্ণ সংখ্যক বার ঘুরলে সবসময় ব্যক্তির স্মরণ কি? 0। ব্যক্তির স্মরণ 0। কারণ কি? ওই যে একটু আগে একটা উদাহরণ দিলাম না, ঢাকা থেকে চট্টগ্রাম, সেটা তো হচ্ছে দেখো ও এ থেকে রওনা দিছে, তাহলে আদি বিন্দু হচ্ছে কি? এ বিন্দু। আবার ঘুরে এসে থামছেও কোথায়? এ বিন্দুতে। তাহলে তার আদি বিন্দু এবং তার শেষ বিন্দু দোনোটা সেম কিনা? অবশ্যই সেম না? তো দুইটাই যদি একই হয়, আমরা বলছি না আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে। তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নেওয়ার জন্য দুইটা বিন্দু সেপারেট হইতে হবে না? দুইটা যদি সেম বিন্দু হয়ে যায় তুমি কখনো মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব পাবা? পাবা না।
এই জন্য এখানে সরণ কি হবে, শূন্য হয়ে যাবে। তাইলে আমরা একটু এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, বৃত্তাকার পথে, এটা হচ্ছে কনসেপ্ট 1 অর্থাৎ এটার মধ্যে, বৃত্তাকার পথে পূর্ণ সংখ্যক বার ঘুরলে, পূর্ণ সংখ্যক বার ঘুরলে সরণ হবে শূন্য, সরণ হবে শূন্য। আর দূরত্ব কত হবে বলতো? সরণ শূন্য কেন এটা বুঝলাম, কারণ পূর্ণ সংখ্যক বার ঘুরলে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায় হয়, অর্থাৎ সে যেখান থেকে গেছে ঘুরে আবার কি সেখানে এসে পড়ছে, তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় হওয়ায় মধ্যবর্তী কোনো সরল রৈখিক দূরত্ব পাবো না, এই জন্য সরণ শূন্য। কিন্তু দূরত্ব কি শূন্য হবে? দূরত্বে তো আমাদের কি অবস্থান ম্যাটার করে না, আমি কি আগের অবস্থান থেকে আগের অবস্থানে ফেরত আসছি এটা ম্যাটার করে না, আমি গিয়ে আবার আসছি। তো এই যে গিয়ে আবার আসার মধ্যে আমি কতটুকু অবস্থান চেঞ্জ করছি, ওই টোটাল অবস্থানটা চেঞ্জ করছে না, করছে তো, তাহলে এইটাই হচ্ছে তার দূরত্ব। তো বৃত্ত যদি একবার সম্পূর্ণ পথ ঘুরে আসে তার মান হয় হচ্ছে পরিধির সমান, মান কার সমান হয়, পরিধির সমান। তাহলে দূরত্ব কার সমান হবে এখানে, পরিধির সমান হবে। অর্থাৎ এই বৃত্তের পরিধি যত, এই বৃত্তের পরিধি যত, একজন ব্যক্তি যদি এই বৃত্তটাকে সম্পূর্ণ ঘুরে আসে তাহলে তার দূরত্ব হবে ওই পরিধিটার সমান, কারণ এখানে কোনো দিক লাগতেছে না, জাস্ট কতটুকু ঘুরে আসছি ওই ভ্যালুটাই হচ্ছে আমার দূরত্ব। তাহলে কতটুকু ঘুরছি, পরিধির সমপরিমাণ ঘুরে আসছি, এটা হচ্ছে দূরত্ব। আর সরণ জিরো, কারণ যেখান থেকে গেছি সেখানেই ফেরত আসছি, এই জন্য সরণ শূন্য। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1, বৃত্তাকার পথে পূর্ণ সংখ্যক বার ঘুরলে সরণ সবসময় শূন্য, দূরত্ব সবসময় কি 2πr। এটা হচ্ছে কি টাইপ 1, মানে বৃত্তের ক্যাটাগরি থেকে যদি প্রশ্ন আসে এটা হচ্ছে প্রথম টাইপের প্রশ্ন। এখন ব্যক্তি তো সম্পূর্ণ পথ নাও ঘুরতে পারে, পূর্ণ সংখ্যক বার নাও তো ঘুরতে পারে, সে অর্ধেক ঘুরতে পারে না, তখন কি হবে? আচ্ছা এবার একটু আসো, এবার একটু দেখি। তাহলে পূর্ণ সংখ্যক বার ঘুরতেছে না, এবার বৃত্তাকার পথে অর্ধেক ঘুরলে, বৃত্তাকার পথ সম্পূর্ণ যাচ্ছে না, এবার কতটুক যাচ্ছে, অর্ধেক, এটা হচ্ছে টাইপ 2। অর্ধেক ঘুরলে আমরা দুইটা ভ্যালু বের করতে চাই, একটা হলো সরণ কত, আরেকটা হলো দূরত্ব কত। আচ্ছা দেখো সরণ, এবার ভালো করে চিত্র থেকে বুঝো, অর্ধেক ঘুরছে তার মানে সে এ থেকে রওনা দিয়ে ঠিক কোথায় আসছে, এইখানে। বৃত্তকে যদি তুমি এখানে পার্ট করে ফেলো দুইটা, একটা ব্যাস বরাবর, যদি ব্যাস চিন্তা করলে ব্যাস বরাবর বৃত্ত কয় ভাগে ভাগ হয়ে যায়, 2 ভাগে ভাগ হয়ে যায় না, এটা যদি ব্যাস হয় এদিকে একটা অংশ এদিকে একটা অংশ, তাহলে ও ঘুরছে হচ্ছে এবার অর্ধেক, কতটুকু ঘুরছে, অর্ধেক পরিমাণ। তাইলে এ থেকে কোথায় আসছে, বিতে, হয় এদিক থেকে গেছে অথবা এদিক থেকে গেছে, তুমি যেদিক থেকে নাও সমস্যা নাই, কিন্তু গেছে কতটুক, অর্ধেক। তাহলে এইবার আসো তো সরণ কি শূন্য হবে কিনা দেখি একটু, সরণ কি এবার শূন্য হবে না, কারণ তার আদি অবস্থান যেখানে শেষ অবস্থান তো সেখানে নয়, শেষ অবস্থান হচ্ছে এখানে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেটাকেই বলা হয় কি সরণ। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের এই যে দেখো মধ্যবর্তী দূরত্ব সেটা কি এবি না, এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু তুমি যদি যুক্ত করো সেটা কার সমান হবে, এবির সমান না। এখন এবি কি বৃত্তের ব্যাস না, তাহলে সবসময় মনে রাখবা বৃত্তাকার পথে যদি অর্ধেক ঘুরে তখন বস্তুর সরণ হবে বৃত্তের ব্যাসের সমান, বৃত্তের কার সমান, ব্যাসের সমান। কারণ দেখো আদি বিন্দু এবং শেষ বিন্দু হচ্ছে কি বৃত্তের ব্যাসের ঠিক দুইটা প্রান্তে অবস্থিত, তাহলে যুক্ত করলে ওটা অবশ্যই কেন্দ্রগামী জ্যা হবে, আর কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলি, ব্যাস বলি। তাহলে বৃত্তাকার পথে যদি অর্ধেক ঘুরে তখন সরণ হবে কার সমান, ব্যাসের সমান, যেটাকে আমরা 2r বলি, ঠিক আছে। এটা হচ্ছে কার সমান, ব্যাসের সমান। আর বৃত্তের ব্যাসকে কি দিয়ে প্রকাশ করা হয়, 2r দিয়ে প্রকাশ করা হয়, আর তো ব্যাসার্ধ, 2r। আচ্ছা দূরত্ব কত হবে, দূরত্ব হবে হচ্ছে সম্পূর্ণ পথ ঘুরলে, একটু আগে দেখছি না সম্পূর্ণ পথ ঘুরে আসলে দূরত্ব হচ্ছে পরিধির সমান হয়, অর্থাৎ 2πr হয়। তাহলে এখন তো সম্পূর্ণ পথ ঘুরে নাই, ঘুরছে কতটুক, অর্ধেক। তাহলে এখন কি পরিধি পুরোটা অতিক্রম করছে না, পরিধির অর্ধেক অতিক্রম করছে, তাহলে পরিধি হচ্ছে 2πr, তাহলে পরিধির অর্ধেক মানে এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে কতটুকু অতিক্রম করছে, πr, এইটুক পরিমাণ অতিক্রম করছে, এটাকে বলা হয় দূরত্ব, এটাকে বলা হয় কি দূরত্ব। অর্থাৎ বৃত্তাকার পথ যদি সে অর্ধেক অতিক্রম করে
তখন সরণ হবে 2r বা ব্যাসের সমান, আর দূরত্ব হবে 2πr/2, যেটা হচ্ছে পায়ার। এখানে 2 কাটা গেলে পায়ার আসবে। বলো, বুঝতে পারছি? তাহলে বৃত্তাকার পথ পূর্ণ সংখ্যক বার ঘুরলে কি হবে? আগের টাইপ পূর্ণ সংখ্যক বার বলতে এখানে একবার, দুইবার, তিনবার যত খুশি হইতে পারে, বাট পূর্ণ সংখ্যক বার ঘুরলেই সরণ 0, পরিধি 2πr। আর অর্ধেক ঘুরলে সরণ হচ্ছে কি 2r, আর পরিধি হচ্ছে কি, দূরত্ব হচ্ছে কি পরিধির অর্ধেক। আশা করি বুঝছি এটা কেন এরকম হয়েছে। আমরা চিত্র দেখে দেখে এটা আনসার করতে পারবো এখন। আচ্ছা, এবার আসো, সম্পূর্ণ ঘুরছে এটাও দেখলাম, অর্ধেক ঘুরছে এটাও দেখলাম। এবার মনে করো সে মাঝামাঝি, মানে পুরো অর্ধেক যায় নাই, আবার পুরোটাও ঘুরে নাই, মানে একটা অংশ গেছে, শুধু বৃত্তের যে কোনো একটা অংশ গেছে। যেমন মনে করো সে এবার এখানে আসছে, এ থেকে ঘুরে কোথায় আসছে? সিতে। এ থেকে ঘুরে কোথায় আসছে? সিতে। সে বি পর্যন্ত যায় নাই। তাহলে শুধুমাত্র কি একটা অংশ গেছে না? এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, যদি 4 ভাগে ভাগ করে ফেলি, যদি কয় ভাগে ভাগ করি? 4 ভাগে ভাগ করি, তাইলে এই যে এ থেকে সি, এই দূরত্বটা, এটা হলো দূরত্ব। এ থেকে সি বক্রপথের এটা হলো কি দূরত্ব। আর সরণ কোনটা হবে? সরণ হবে হচ্ছে এই যে আদি বিন্দু আর এই যে শেষ বিন্দু, এটার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এই যেটা, এই যে মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এটা হচ্ছে কি সরণ। এখন আসুন, যদি এটাকে কি বলা যায়, ধরো টাইপ 3, তো টাইপ 3 এটা হচ্ছে, আমরা বললাম এখানে তো আমরা 1 ভাগ নিছি, তাহলে এটাকে যেহেতু 4 ভাগ করছে, এটা হচ্ছে 1/3। তাহলে আমরা এটাকে বলবো তৃতীয়াংশ না, 1/4 হবে। 1/4, মানে 4 ভাগের 1 ভাগ গেছে, হ্যাঁ, চতুর্থাংশ অতিক্রম করলে। তাহলে 1/4 অতিক্রম করলে দূরত্ব কত হবে বলো তো এবার তোমরা? দূরত্ব ঘুরে ফিরে সবসময় আগের মতো হিসাব। সম্পূর্ণ পথ ঘুরলে দূরত্ব হইতো 2πr, যদি সম্পূর্ণটা ঘুরে আসতো দূরত্ব হইতো কত? 2πr। তো সম্পূর্ণ পথ অর্ধেক ঘুরলে কি হয়েছে? ওই সম্পূর্ণটাকে 2 দিয়ে ভাগ করছি, কারণ কতটুক গেছে? অর্ধেক গেছে। এবার কতটুক গেছে? এবার গেছে 4 ভাগের কত? 1 ভাগ। 4 ভাগের কত? 1 ভাগ। তাহলে সম্পূর্ণটা ঘুরে আসলে দূরত্ব হইতো 2πr, কিন্তু এখন তো তুমি সম্পূর্ণটা যাও নাই, তুমি গেছো কতটুক? 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে কত দিয়ে ভাগ করে দিবা? 4 দিয়ে ভাগ করে দিবে। এটাকে 4 দিয়ে ভাগ করা যে কথা, 1/4 দিয়ে গুণ করাও কি সেম কথা। কেউ যদি এভাবে না লিখে, এভাবে চিন্তা করে যে সম্পূর্ণ পথের কতটুক গেছে, 4 ভাগের 1 অংশ গেছে, তখনও ঘটনা একই আসবে। ওই নিচে 4 দিয়ে কি ভাগ, কারণ তুমি এ থেকে সিতে গেছো যে, এবং এ থেকে সি এটা 4 ভাগের মধ্যে 1 ভাগ গেছো, তাহলে টোটাল হচ্ছে 2πr। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। তাহলে তুমি একটা অংশের মান পেয়ে যাবে। কথা বুঝছো? তো এখানে 2 দিয়ে যদি 4কে আমরা কেটে দেই, এটার অ্যান্সার আসবে কত? πr/2। তাহলে দূরত্ব হচ্ছে πr/2। কখন? যদি আমরা 1/3 ভ্রমণ করি। আচ্ছা, সরি, 1/3 বলে ফেলতেছি আবারও, 1/4। আচ্ছা, এরপর এখন সরণ দূরত্ব বের করছি, এবার আসো সরণ বের করবো। এবার বলো তো সরণ কেমনে বের করবো? আগের 2 ক্ষেত্রে তো সরণ মোটামুটি চিত্র থেকে আমরা মান বসাই দিয়েছিলাম। সম্পূর্ণ পথ ঘুরে আসলে সরণ হয়ে গেছিল 0, কারণ আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় পড়ে গেছে। আর যখন অর্ধেক ঘুরছে তখন সরণ হয়েছিল ব্যাসের সমান, কারণ আদি বিন্দু আর শেষ বিন্দু হচ্ছে তখন ব্যাসের 2টা প্রান্ত বিন্দু, আর ব্যাসের 2টা প্রান্ত বিন্দুকে যোগ করলে সবসময় আমরা ব্যাসই পাবো। ওই জন্য আগের কেসে ব্যাস কি ছিল? সরণ ব্যাসের সমান ছিল। এইবার আসলে একটু দেখি এটাতে আদি বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে, তাহলে সরণ হচ্ছে এসি। এখন এসি এটা কি ব্যাস অথবা ব্যাসার্ধ কোনো কিছুকে সমর্থন করতেছে না? তাইলে এখন দেখো তো, এটা কি একটু এভাবে চিন্তা করা যায় কিনা? আমরা যদি এটাকে ও বিন্দু চিন্তা করি, তাহলে এ ও সি একটা কি সমকোণী ত্রিভুজ, যার মধ্যে এ হচ্ছে ব্যাসার্ধ যেটা আর এর সমান, ও সিও হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ যেটা হচ্ছে আর এর সমান। এটুকু বেসিকটা আমাদের আছে, আমরা 7-এর যেহেতু পড়ে আসছি। বৃত্তের যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা তো কেন্দ্র, তাই না? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটাকে বলা হয় কি ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে এসি বের করা। এই জন্য আমরা একটা ত্রিভুজের সাহায্য নিলাম, যেন এটা সমকোণী ত্রিভুজ হলে আমাদের লাভ কি? আমরা পিথাগোরাসে যাইতে পারবো। পিথাগোরাসের জন্য এসি হচ্ছে কি অতিভুজ। তো আমরা লম্বের মান আর ভূমির মানটা জানি, তাহলে আমরা কি করতে পারবো? অতিভুজ বের করতে পারবো। এখানে লম্ব আর ভূমি সেম, লম্ব আর ভূমি কি সেম। তাহলে সরণ কেমনে বের করবা? এসি স্কোয়ার ইকুয়াল টু
ভূমি স্কোয়ার মানে আর এর উপর স্কোয়ার, লম্ব স্কোয়ার মানেও কি আর এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় এস ইকুয়াল টু আর স্কোয়ার মিলে কি 2r², আর এ এস স্কোয়ারের উপরে যে স্কোয়ারটা ছিল এটা যদি পক্ষান্তর করে দাও রুট হয়ে যাবে। তাহলে এস ইকুয়াল টু দেখো 2কে তো রুট করবো না আমরা, √2 থাকবে, স্কোয়ারের সাথে আর এর উপর যেটা স্কোয়ার আছে স্কোয়ারের সাথে রুট কাটাকাটি গিয়ে কি আসবে 2r। এই যে আমরা কি পেয়ে গেলাম, সরণ পেয়ে গেলাম। তাইলে বৃত্তাকার পথে যদি কোনো বস্তু বা ব্যক্তি 1/4 পথ ভ্রমণ করে, মানে 1/4 যদি ভ্রমণ করে, তাইলে তার দূরত্ব হবে πr/2 আর তার সরণ হবে কি √2r। তোমার এটা পরীক্ষায় লিখতে হবে না, আমি তোমাকে এটা বুঝার জন্য করে দিলাম, ঠিক আছে? তুমি মনে রাখবা এটা, তুমি যদি এটা বুঝো তোমার এটা কি মনে থাকবে না? আর যদি কোনো কারণে তুমি ভুলেও যাও, তুমি একটু এভাবে চিন্তা করবা জিনিসটাকে। বেসিক বুঝার জন্য তো তোমাকে শুরু থেকে এটা কিভাবে ডেভেলপ হয়েছে বা কিভাবে বিষয়টাকে ক্যালকুলেশন করা হয়েছে ওটা তোমার জানা দরকার। আমি তোমাকে যদি মুখস্থটা লিখে দিতাম শুধু, তুমি এটা মুখস্থের মধ্যেই থেকে যাইতা, ঠিক আছে কিনা? আর আমাদের স্টুডেন্টের এখন টেন্ডেন্সি হচ্ছে এরকম, এখনকার স্টুডেন্টগুলোতে এরকম হয়ে গেছে যে তারা শর্টকাট খুব বেশি পছন্দ করে। হ্যাঁ, শর্টকাট লাগবে না যে এরকম না, এমসিকিউ সলভ করার জন্য বা দ্রুত বিষয়গুলোকে আয়ত্ত আনার জন্য শর্টকাট লাগবে। বাট তুমি তো প্রথম পড়তেছো, আমি এই ভিডিওগুলো বা এই লেকচারগুলো মেক করতেছি কাদেরকে মাথায় রেখে, যারা হচ্ছে মাত্র সদ্য ক্লাস 9-এ পড়তেছে। তো সদ্য ক্লাস 9-এ পড়া একটা স্টুডেন্ট, সে কি এখনো পর্যন্ত 1 লাফে শর্টকাটে চলে যেতে পারবে? তাকে প্রথমে কি ধীরে ধীরে কনসেপ্টগুলো বুঝে পড়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে। এখন তুমি আমাকে বলো, তুমি যদি এটা কনসেপ্ট সব পুরোটা বুঝো, তুমি কি এখন শর্টকাট এই যে √2r এটা তুমি মনে রাখতে পারবে না? তুমি তো বুঝছো এখন যেটা কেমনে আসছে, এবার তুমি শর্টকাট মনে রাখো, অসুবিধা নাই তো। বাট তুমি বেসিকটা বুঝে শর্টকাটটা মনে রাখো, আমার কথা হচ্ছে এটা, বুঝাইতে পারছি? তাইলে বৃত্তাকার ক্ষেত্রে সরণের হিসাব আমরা কয়ভাবে দেখছি? 3 ভাবে। সম্পূর্ণ বৃত্ত যদি পূর্ণ সংখ্যক বার ঘুরে তখন, অর্ধেক ঘুরলে তখন, 1/4 ঘুরলে তখন। আচ্ছা, এখন কেউ তো এরকম বলতে পারে, স্যার 1/3 ঘুরলো না, সে হচ্ছে একটু ঘুরলো, এই যেখানে আসছে, মানে এখান থেকে গিয়ে ডিতে আসছে, এই যে এ থেকে সি হয়ে বি হয়ে কোথায় আসছে ডিতে। তো স্যার তখন কি করব? তখন তুমি সিম্পল সোজা চিন্তা করো, তখন সরণ কি এটা হবে? যদি কেউ এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ডিতে এখানে এসে থামে, তখন সরণ হবে কোনটা? এই যে এটা। কেন? কারণ তখন আদি বিন্দু এটা, শেষ বিন্দু কোনটা? এটা। তখন হবে কি এটা, তখনও সরণ এটাই থাকবে। দেখো, তুমি এদিক থেকে সরণ যেভাবে হিসাব করছো এদিক থেকেও কি সেভাবে হিসাব করবা না? এটা যদি আর হয় এটাও কি হবে? আর হবে না? তাহলে একইভাবে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এর সরণও কি হবে? √2rই আসবে। কিন্তু পরিধি আর এটার মতো থাকবে না, অর্থাৎ এই যে পরিধি দূরত্ব আর এটার মতো থাকবে না, কারণ 1/4 অতিক্রম করলে তুমি শুধু 1 ভাগ অতিক্রম করছো, এই জন্য শুধু 1 ভাগের মান বসাইছো। কিন্তু যখন তুমি এ থেকে ডিতে আসবা, এ থেকে যখন ঘুরে কোথায় আসবা? ডিতে, তখন কি তুমি 1 ভাগ অতিক্রম করছো? না, তুমি এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, টোটাল কয় ভাগ? 3 ভাগ অতিক্রম করছো। কয় ভাগ? 3 ভাগ। তখন এটা হচ্ছে কয় ভাগের মান? এটা হচ্ছে 1 ভাগের মান, 1 অংশের মান। এটাকে কত দিয়ে গুণ দিতে হবে তখন? তো এটার জন্য ACBD, এটার জন্য দূরত্ব হবে কোনটা? πr/2। এটা হচ্ছে 1 অংশের মান, এটার সাথে এবার কত গুণ দিবা? 3 গুণ দিয়ে দিবা, কারণ তুমি 3টা অংশ অতিক্রম করছো। কয়টা? 3টা অংশ অতিক্রম করে ডি বিন্দুতে পৌঁছাইছো। এই জন্য তোমার এখানে দূরত্বের ভ্যালু হবে কোনটা? πr/2 × 3। বুঝতে পারছি এটা? আর সরণটা আগের মতোই থাকবে। বুঝতে পারছি? সরণ কি থাকবে? আগের মতো। এইখানে এরকম প্রশ্ন দেয় না, প্রথম বেশি দেয় হচ্ছে পূর্ণ সংখ্যক বারেরটা, মানে এখান থেকে কোনটা বেশি আসে প্রশ্ন যদি বলো, তাহলে আমি বলবো পূর্ণ সংখ্যক বার ঘুরলে কি হবে ওটা সবচেয়ে কি আসে? বেশি আসে। এই হচ্ছে আমাদের সরণ, দূরত্ব, এটার ইন ডিটেল বলা যায়। আমরা যতটুকু আমাদের জানতে হবে এখন, আমরা মোটামুটি ততটুকু পর্যন্তই জানছি। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, আমি ইউনিটগুলা বলি নাই। অর্থাৎ আমরা দূরত্ব সরণ কি এটা পড়ছি, দূরত্ব সরণের পার্থক্যগুলো শুরুতে দেখলাম, সংজ্ঞা দেখলাম, ঠিক আছে? এরপরে এটার পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে, দূরত্ব সরণের পার্থক্য কি কি এটা পরীক্ষায় আসে। তো পরীক্ষায় আসলে তুমি বেসিক কি কি বিষয় উল্লেখ করবা? এককটা একটু বলে ফেলি প্রথমে। দূরত্ব আর সরণের এককটা একই, দূরত্বের এবং সরণের একক একই, সেটা হচ্ছে মিটার। সেটা হচ্ছে কি? মিটার দিয়ে প্রকাশ করি আমরা। এসআই এককে দূরত্ব সরণের একক হচ্ছে কি? মিটার। আর মাত্রা, দুইজনের মাত্রাও সেম, মাত্রা হচ্ছে এল। মাত্রা হচ্ছে কি? এল। এই দুইটা ইনফরমেশন একটু মনে রাখবা। মাত্রা এই প্রশ্ন আসবে না, এত ছোট প্রশ্ন দেয় না এমসিকিউতে,
বাট তবুও তুমি জিনিসগুলো একটু মনে রাখবা। এই দূরত্ব সরণের মাত্রাটা হচ্ছে সামনে যখন বেগ ত্বরণ পড়বা, বেগ দ্রুতি ত্বরণ এগুলো পড়বা, তখন তোমার এটা কাজে লাগবে। বুঝছো? তাহলে দূরত্ব ও সরণের এককটা সেম, এটা হচ্ছে মিটার, আর মাত্রা হচ্ছে কি এল। বুঝতে পারছি? আর দূরত্ব হচ্ছে কি রাশি, স্কেলার রাশি। কারণ ওই যে আমরা বলছি বারবার, দূরত্বে কি লাগে না, দিক প্রয়োজন হয় না, শুধুমাত্র মান প্রয়োজন হয়। আর সরণ হচ্ছে কি রাশি, ভেক্টর রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে কি ভেক্টর রাশি, কারণ এখানে মান এবং দিক উভয়টারই প্রয়োজন আছে। দূরত্ব এবং সরণ মোটামুটি আশা করি ক্লিয়ার, আমরা বুঝতে পারছি এটা। আশা করি আমাদের এতটুকু পর্যন্ত বিষয়টা সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, আমাদের আজকে আরো দুইটা টপিক ছিল, বেগ এবং কি দ্রুতি। অর্থাৎ দূরত্ব যেমন সিমিলার দুইটা রাশি, শুধুমাত্র দিকের পার্থক্য, ঠিক একইভাবে বেগ এবং দ্রুতি এটাও সিমিলার রাশি, এটা আছে কি এটার মধ্যে একটা দিকের পার্থক্য আছে। এরপর হচ্ছে আমরা ত্বরণ বন্ধন নিয়ে একটু পড়াশোনা করবো। আজকের লেকচারটা অলরেডি বড় হয়ে গেছে, আমি চেষ্টা করতেছি তোমাদের লেকচারগুলো বড় না করার। অর্থাৎ আমি টপিকগুলোকে ভাগ ভাগ করে লেকচার আপলোড করার চেষ্টা করতেছি, যেখানে খুব বেশি পড়া থাকবে না, এক একটা লেকচার অল্প অল্প পরিমাণ পড়াশোনা থাকবে। কারণ একসাথে অনেক কিছু দিয়ে দিলে আসলে স্টুডেন্টের ধৈর্য অতটুকু পর্যন্ত থাকে না, যার কারণে ও 1 ঘন্টা লেকচার দেখে ফেলতেছে ঠিকই, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। ওই জন্য আমি চিন্তা করছি অল্প অল্প জাস্ট দুইটা তিনটা করে টপিক এক একটা লেকচারে কভার করবো। ঠিক আছে, লেকচার বেশি হোক সমস্যা নাই, কিন্তু জিনিসটা বা পড়াশোনাটা প্রপারলি যাক, প্রপারলি তোমরা শিখতে পারো মতো করে আমি সেভাবে চেষ্টা করতেছি। বুঝতে পারছি? আমরা তাহলে পরবর্তীতে আমাদের পরবর্তী লেকচার আমরা 4টা টপিক পড়বো একসাথে, কারণ ওগুলোতে এত বেশি এক্সপ্লেনেশন থাকবে না। কারণ স্মরণের ক্ষেত্রে প্রশ্ন যেভাবে আসে আমরা সেভাবে করে পড়তে যাওয়াতে এখানে অনেকগুলো উদাহরণ, তারপরে ম্যাথ কীভাবে ক্যালকুলেশন করতে হবে ওগুলো দেখাতে কি এটা একটু ক্যালকুলেশন আছে। বাট তুমি যখন বেগ পড়বা, দ্রুতি পড়বা, ত্বরণ পড়বা, মন্দন পড়বা, ওইখানে খুব বেশি ক্যালকুলেশন নাই। ঠিক আছে, অর্থাৎ বেসিক পড়ার মধ্যে হচ্ছে এত বেশি জটিলতা নাই, মোটামুটি তুমি সহজে এটার আইডিয়া নিতে পারবা। এরপরে হচ্ছে আমরা সমীকরণগুলো পড়বো, গতির সমীকরণ বা গতির সূত্রগুলা, দেন ওখান থেকে কি আমরা ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক সমস্যার যে ডিটেল পার্ট ওটাতে প্রবেশ করব। আর মোটামুটি আমরা কিছু বেশি লেকচার আপলোড করবো না, অল্প সংখ্যক লেকচারের মধ্যেই হচ্ছে গতি চ্যাপ্টারটাকে যত সুন্দরভাবে, যত ডিটেইলিং, যত ইনফরমেটিভভাবে, যত ডিটেলসের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করা যায় আমরা চেষ্টা করব সেভাবেই করার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কারণে কোনো টপিকে সমস্যা থাকে, কোনো কিছু না বুঝো, বা আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে এরকম হয়, বা তোমাদের পর্যন্ত আমি মেসেজটা ঠিকমতো পৌঁছাইতে পারি নাই, বা আমি বলছি তোমরা বুঝো নাই, এমন যদি কোনো বিষয় থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবা, আমাকে জানাবা কোন জায়গায় তোমরা বুঝো নাই, কোন জায়গায় প্রবলেম ফেস করতেছো। আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়গুলোকে, সেই ডাউটগুলোকে আবার কভার আপ করে দেওয়া। ভালো থাকবা সবাই, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, লেকচারটা একটু ভালো করে নোট আকারে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।